পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ইস্যু যেটি রয়েছে যে অবৈধ অভিবাসী ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বিতর্ক প্রাধান্য পেয়েছিল। আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে নির্বাচনী প্রচারণায় বিশেষ করে বিজেপি বিরোধী দলগুলোকে নিশানা করতে বাংলাদেশ প্রসঙ্গ কিন্তু ব্যবহার করে আসছিল, যা দুই দেশের সম্পর্ক এবং রাজনৈতিক অঙ্গনে কিন্তু বেশ মোটামুটি ভালোই প্রভাব বিস্তার করেছে। আপনার কি মনে হয় যে রাষ্ট্রীয় কূটনীতিতে এটি ভবিষ্যৎ কেমন প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ। আমি কিছুটা শুনছিলাম মুন্সি ফয়েজ স্যার যেটা বলছিলেন, তো আমি ওটার সাথে সম্পর্ক হিসেবে ব্যবহার করি। এখন এটা সত্যি কথা যে খোদ ভারতে এবং বিশেষত বাংলাদেশের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে ওখানে সেখানে অ্যান্টি বাংলাদেশ একটা কার্ড খেলা হয়, এবং ঠিক যেমন আমাদের বাংলাদেশে এখানে বর্ডারে এখানে হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান কার্ড খেলা হয়। কিন্তু ঢাকা এবং দিল্লির যে সম্পর্কটা, এটা অনেকটা আমাদেরও একটা দুর্বলতা আছে যে আমরা অনেকটা কলকাতার লেন্সে দেখি। কেন এককালে তো আমরা একই অঞ্চলের লোক ছিলাম 1947 আগে, তো কলকাতার সাথে আমাদের একটা লাভ হেট রিলেশনশিপ আছে। কিন্তু আমি আপনাকে এটা বলবো যে সায়েন্স আর মিক্সড। কেন সায়েন্স আর মিক্সড কেন? প্রথমত হচ্ছে যে হ্যাঁ, আমরা সবাই জানি যে এই নির্বাচনে এখানে ইলেকশন কমিশন ইন্ডিয়ার এখানে যে ইআইসি এখানে এই রিপোর্ট অনুযায়ী আমরা দেখছি যে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে হচ্ছে বিজেপি, এবং মমতা ব্যানার্জির পরপর 3 বার এখানে ক্ষমতায় থাকার পর 2011 থেকে 2026 সালে পূর্ব ভারতে একমাত্র হোল্ড আউট যেটা বলা হয়, লাস্ট ফ্রন্টিয়ার, যে সেখানে হচ্ছে যে বিজেপি এখানে আসন মানে ওর ক্ষমতা নিতে পারেনি, সেটাই ছিল হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং আরএসএস এর হিন্দুত্ববাদী এখানে যে ন্যারেটিভ, তার এগেইনস্টে মমতা ব্যানার্জি সেকুলার বেঙ্গলি ন্যারেটিভ একটা দাঁড়া করেছিল। কিন্তু সমস্যা আছে কিছু। আপনি দেখুন, আমি প্রথমে বলি যে আমি জাস্ট ছোট করে বললাম, তো পরে আবার সময় পেলে বলবো। একটা হচ্ছে যে আপনার পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত। পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 10,70,00,000-এর মতো ছুঁই। এর মধ্যে 27 থেকে 30% হচ্ছে মুসলিম জনসংখ্যা। তো এবং হচ্ছে প্রায় 294টা সিটের মধ্যে ওদের রাজ্যে এখানে 100 থেকে 110টা সিটে হচ্ছে মুসলমানরা ডিসাইসিভ একটা রোল প্লে করেন। এবং আপনি দেখবেন এইবার এই ইলেকশন কমিশনের একটা করেছে, একটা স্পেশাল একটা পলিসি অ্যাডপ্ট করেছে এসআইআরটা কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেখানে হচ্ছে ওরা ইলেকট্রাল লিস্ট থেকে 90 লাখ, আমি আবারও রিপিট করছি, 90 লাখ ভোটারকে ওরা সরিয়ে দিয়েছে। কেন বলছে প্রভাব পড়বে না? আমি বলছি নাগরিকত্ব এখানে হচ্ছে যে এখানে এইগুলো যাদের হচ্ছে যে কাজ মানে কাগজ ঠিক ছিল না, 90 লাখের মধ্যে মুসলমানদের জনসংখ্যা যদি 27% হয়, তাহলে 27%-এর মতোই পড়বে যদি আনুপাতিক হারে। 45 থেকে 46%, 36% হচ্ছে মুসলমান ভোটাররা ডিসইনফ্র্যাঞ্চাইজ হয়ে গেছে। এরা আবার ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, এর মধ্যে 65% হচ্ছে মুসলমান ভোটার। এবং আপনি যদি দেখেন যে এখন যে 2021 সালে মমতা ব্যানার্জি যে এখানে জিতার মার্জিনটা, এটা ছিল 11.2%, মানে 11.2% ইলেকটোরেটকে পুরোপুরি এখানে কেন্দ্রীয় সরকার ওদেরকে নন ভোটার হিসেবে করে দিয়েছে। এবং অনেকে বলছে যে এসআইআরটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টেরই প্রথম ধাপ। এখন কথাটা হচ্ছে আমাদের জন্য যেটা, যে আমাদের দিল্লি আর ঢাকার মধ্যে সম্পর্ক, এতকালই ভারত বলে যাচ্ছিল যে তিস্তা নদীর চুক্তি পানিটা দিতে পারছে না, কেন মমতা ব্যানার্জি দিদি হচ্ছে সবচেয়ে বড় পথের কাঁটা। এখন তো যদি ধারণা করা হচ্ছে শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বা তথাগত রায়, এদের মধ্যে একজন হওয়ার সম্ভাবনা বেশি মুখ্যমন্ত্রী হলে। তো কেন্দ্রীয় হচ্ছে প্রধানমন্ত্রী বিজেপির, পশ্চিমবঙ্গের এখানে হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপির, তাহলে তো আমাদের তিস্তার ওখানে পানি ন্যায্য হিসাব পাওয়া উচিত। কিন্তু এখানে বিধিমাম, কেন এখানে হচ্ছে যখন মমতা ব্যানার্জি এখন প্রায় 100-র মতো ছুঁই করছেন সিট পাবে, তো উনি এবং 15 বছর উনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন, তো উনি কিন্তু প্রবল বিরোধিতা শুরু করে দিবেন যদি হচ্ছে বিজেপির এখানে পানি দিতে চায়। তো আখেরে আমার কেন জানি মনে হয়, যদিও বা ভারত এবং বাংলাদেশ বলছে তাদের সম্পর্কে রিসেট করতে হবে, কিন্তু এই পানি দেওয়ার ব্যাপারে কৃষকদেরকে খেপিয়ে দেওয়ার জন্য কিন্তু এবং বা হচ্ছে শ্রমিকদের খেপিয়ে দেওয়ার জন্য কিন্তু মমতা ব্যানার্জির ট্র্যাক রেকর্ড আছে। তো আমরা খুব বেশি আশা করাটা কিন্তু আমাদের জন্য আমার মনে হয় না যে সমীচীন হবে।